পিলখানা ট্র্যাজেডির হত্যা মামলায় খালাসপ্রাপ্ত দণ্ড শেষ হওয়া বিডিআর সদস্যদের বিস্ফোরক মামলায় জামিন আদেশ শুনে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। জন্মবার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি দুটোই চলতে পারে একসাথে বললেন মির্জা ফখরুল। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যারা যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আর্জেন্টিনাকে ফুটবলের আবেগঘন সম্পর্ক বাণিজ্য সহায়তায় রূপান্তরের আহ্বান প্রধান উপদেষ্টার। বুয়েন্স আয়ার্সে দূতাবাস স্থাপনের অনুরোধ রাষ্ট্রদূতের। চেক ডিজঅনার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আসামি করা হয়েছে আরও ৩ জনকে। বিডিআর বিদ্রোহ হত্যা মামলায় খালাসপ্রাপ্ত দণ্ড ভোগ শেষ হওয়া প্রায় ২০০ আসামিকে জামিন দিয়েছেন আদালত। বিস্ফোরক আইনে করা মামলায় সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এর শুনানি হয় এবং পরবর্তী সাক্ষ্য গ্রহণের আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। রোববার আদালতে হাজির করা হয়েছিল প্রায় ১০০ আসামিকে। সকালেই কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আসামিদের আনা হয়। প্রথমে আদালতে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ। আদালতে কার্যক্রম শুরুর খবর পেয়ে ভোর থেকে বিডিআর জওয়ানদের জামিনের দাবিতে কারাগারের সামনে স্বজনরা অবস্থান নেন। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১৬ বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় এসব আসামি কারাভোগ করেন। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী ছিলেন অভিযুক্ত এই বিডিআর সদস্যরা। বিচার প্রক্রিয়ায় দীর্ঘ সূত্রিতার অবসান ঘটিয়ে বিচার প্রার্থীরা কারামুক্ত হয় আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। মাননীয় আদালত আজকে সবকিছু বিচার বিশ্লেষণ করে নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, সেই ২৫০ মানুষ তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। যারা সম্পূর্ণরূপে খালাস তাদের বিষয়টা ওনারা নিষ্পত্তি করেছেন। আর ১০ বছর যেগুলো ছিল যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত বিবেচনা করবেন। এই মামলায় আজ সারাদিনের যে আদালতের কার্যক্রম তা কভার করেছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। তিনি এবার আমাদের সাথে যুক্ত আছেন, বিস্তারিত জানাবেন। মনির, ঠিক কতজন জামিন পেলেন একটু জানাবেন? আর আদেশে আদালত আর কি বললেন? আদেশের পরে যে কান্নায় আসলে আবেগ আপ্লুত হয়ে পড়েন তাদের স্বজনরা, দীর্ঘ এত বছর পরে জামিন পেলেন, কি অবস্থা দেখেছেন সব মিলে আমাদেরকে জানাবেন। জি, প্রায় ২০০ জনের কিছু কম বেশি হতে পারে। আসামি পক্ষের আইনজীবীর দাবি হচ্ছে প্রায় ২৫০র মতো আসামি এই ঘটনায় তারা জামিন পাচ্ছেন। এক্ষেত্রে আদালত কিছু শর্ত এখানে দিয়েছে। শর্ত হচ্ছে এরকম যে বিডিআর বিদ্রোহর ঘটনায় যে হত্যা মামলা এবং বিস্ফোরক মামলা যে দুইটি আছে, এর মধ্যে অস্ত্র মামলা বা বিস্ফোরক মামলার ঘটনার সেটি এখন একটু সাক্ষ্য গ্রহণ চলছে। তো হত্যা মামলায় যারা খালাস পেয়েছেন এবং এই খালাসপ্রাপ্ত আসামিরা যারা উচ্চ আদালতেও খালাস পেয়েছেন তারা জামিন পাবেন। এবং এই যারা আসলে খালাসপ্রাপ্ত আসামি এতদিন ধরে তারা কারাভোগ করছেন, সাজা ভোগ করছেন, এই ধরনের তারা দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছেন, আদালতেও আবেদন জানিয়ে আসছেন। তো দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো আজকে। তো সেই অবসান হওয়ার ফলে আমরা দেখছি যে আজকে আত্মীয় স্বজন যারা আছেন তারা, আমরা দেখছি যে এই যে জামিন আদেশ যেটি হলো তারপরে এই যে স্বজনদের কান্নাকাটি আমরা দেখছি, একটা আবেগ আপ্লুত অবস্থা আজকে এই কেরানীগঞ্জের অস্থায়ী বিশেষ জজ আদালত ঘিরে। এবং সেই তারা বলছেন যে এটা আসলে তারা ১৭ বছর ধরে তারা কষ্ট করেছেন। আমরা দু একজনের সাথে কথা বলতে পারি, ১৭ বছর বা ১৬ বছর বা এরকম এই সময়টা অনেক দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো আপনাদের।
হ্যাঁ, আমাদের অনেক প্রতীক্ষা। আমরা 5 আগস্টের পর অনেক আশা নিয়েছিলাম যে আমাদের হয়তো দ্রুততম সময়ের মধ্যে একটা সমাধান হবে, কিন্তু হচ্ছিল না। আল্লাহ আজকে সেই দিনটা আমাদেরকে দিয়েছেন। আমরা আমাদের বাবাদেরকে ছুঁয়ে দেখার একটা আশা আমরা করতেছি। হয়তো 2-3 দিনের মধ্যে আমরা আমাদের বাবাদেরকে ছুঁয়ে দেখতে পারবো। 16 বছর পর আমরা বাবাদের দেখতে পাবো। আপনার ক্ষেত্রে কি ঘটেছে? আমার ক্ষেত্রে একই। আমার ভাইও 16 বছর ধরেই জেলে। তো এই 16 বছর আমার যে জীবন থেকে আমাদের যে জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে, এই 16 বছর হয়তো আমরা ফিরে পাবো না। আর আমাদের যে মর্মান্তিক জীবনগুলো গেছে, এটা আমরা ফিরে পাবো না। তবে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে 16 বছর অপেক্ষার পর আজকের এই দিনটা আমরা পেয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাদের দিকে সহায় হয়েছেন। আর আরেকটা কথাও বলতে চাই যে আমার ভাইরা আরো ভিতরে যারা আছে তাদের জন্য বলছি যে আমাদের এখন দরজা ওপেন হয়েছে, আমাদের বিচার কাজ আস্তে আস্তে শুরু হবে। ভাই, তোমরা সবাই মুক্তি পাবে, আমরা তোমাদের পাশে আছি। ধন্যবাদ। আমরা এরকম আমরা কথা বলছিলাম আত্মীয় স্বজনদের সাথে। আসলে আজকে আদালত যেটা বলল যে যারা খালাসপ্রাপ্ত আসামি তারা জামিন পাবেন, এবং যে এই ক্ষেত্রে খালাসপ্রাপ্ত আসামি এবং পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত যাদেরকে কম সাজা দিয়েছেন, অর্থাৎ 4 থেকে 5 বছর বা কারো 10 বছর, এরকম উচ্চ আদালত যাদেরকে সাজা দিয়েছিলেন তাদের সাজা ভোগ যদি হয়ে থাকে সেই আসামিরা পরবর্তীতে জামিন পাবেন। তো সংখ্যার ক্ষেত্রে এখানেও কিছু একটু ব্যাপার আছে। এই কারণে এই আজকেই জামিন আদেশ তারা পাবেন না, আগামীকালকেও তারা পাবেন না। 2 থেকে 3 দিনের মধ্যে এই জামিন আদেশগুলো বা বেল বন্ড যেটি বলে সেটা আইনজীবীরা সংগ্রহ করবেন, এবং ধীরে ধীরে কাশিমপুর কারাগার এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এই বিডিআর বিদ্রোহ বা হত্যা মামলায় যে খালাসপ্রাপ্ত আসামি তারা ধীরে ধীরে কারামুক্তি পাবেন। বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ অনেক মনির। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে বলে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটোই একসাথে চলতে পারে। জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা। এরপরে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। আপসহীন যোদ্ধা আর মুক্তির মহানায়কের জন্মদিন আজ। সেই উপলক্ষে স্বাধীনতা সংগ্রামের নায়ক জিয়াউর রহমানের সমাধিতে ঢল নামে বিএনপির নেতাকর্মীদের। স্লোগানে স্লোগানে সাবেক রাষ্ট্রপতিকে স্মরণ করেন তারা। পরে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ঐক্যবদ্ধ থেকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে হবে। সকল মানুষের ঐক্য আরো দৃঢ় হোক এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে আসেন। তিনি প্রথম যিনি একটা বদ্ধ অর্থনীতিকে মুক্ত বাজার অর্থনীতির একটা পরিকল্পনা চালু করেন। একই সাথে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উপর গুরুত্ব দেন তিনি। এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে, এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে, এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। 1936 সালে বগুড়া জেলার বাগমারায় জন্ম নেন সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। নির্বাচন হবে এবং যে সরকার আসবে যারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এ সময় দেশটির সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন মার্সেলো কার্লোস। ডক্টর ইউনূস বলেছেন, ফুটবলের মাধ্যমে বাংলাদেশের সাথে আর্জেন্টিনার আবেগঘন একটি সম্পর্ক তৈরি হয়েছে, আর এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ প্রস্তুত আছে। বিনিয়োগ, তুলা এবং জ্বালানি খাতে বাণিজ্যের সম্ভাবনাগুলো খতিয়ে দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সে বাংলাদেশের দূতাবাস স্থাপনের অনুরোধ জানান মার্সেলো কার্লোস সেসা। সেই সাথে বাণিজ্যের ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক জোরদারেরও আগ্রহ প্রকাশ করেন তিনি।
দীর্ঘ 15 মাসের আগ্রাসন শেষে অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলো। স্থানীয় সময় বেলা 11:15 থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়। প্রায় 3 ঘন্টা বিলম্বের পর যুদ্ধবিরতি কার্যকরের এই ঘোষণা দেয় তেল আবিব। এরপরে গাজায় সড়কে সড়কে আনন্দ উল্লাস শুরু হয়। চুক্তি কার্যকরের কথা শুনে সাধারণ ফিলিস্তিনিরা রাস্তায় নেমে আসেন। আবেগঘন উদযাপনের মধ্য দিয়ে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে চলা বর্বরতাকে বিদায় জানান তারা। শর্ত অনুযায়ী আজ 3 নারী ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। আর স্থানীয় সময় 8:30টার দিকে যুদ্ধবিরতি কার্যকরের কথা ছিল হামাস ইসরায়েলের, কিন্তু কারিগরি কারণে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা দেরি করে পাঠানো হয় নেতানিয়াহু প্রশাসনকে। এর আগে সম্ভাব্য মুক্তিপ্রাপ্তদের তালিকা না দিলে এই যুদ্ধবিরতি কার্যকর না করার ঘোষণাও দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারে প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার বিষয়ে তিনি জানতে চান। এ সময় ট্রাইব্যুনালের বিচার কাজে জাতিসংঘের সমর্থন চান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর এই প্রথম চিফ প্রসিকিউটর কার্যালয়ে এলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। দীর্ঘ আলাপে গোয়েন লুইস জানতে চান জুলাই আগস্টের হত্যার বিচার প্রক্রিয়া এবং এর স্বচ্ছতা নিয়ে। এ সময় কারিগরি এবং প্রযুক্তিগত সহায়তার আশ্বাসও দেন তিনি। বিচার প্রক্রিয়া স্বচ্ছ নিরপেক্ষ করার ব্যাপারে আমরা কি ধরনের স্টেপস নিচ্ছি, কি কাজ করছি, সেই ব্যাপারে কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার আছে কিনা, এইসব বিষয় নিয়ে খোলামেলা তারা আলোচনা করেছেন। তারা আমাদের জানিয়েছেন যে এই কার্যক্রম যেহেতু বাংলাদেশের মানুষের মধ্যে এই বিচারের ব্যাপারে যে আকাঙ্ক্ষা আছে, যে অপরাধ এখানে হয়েছে, যে ভিকটিম পরিবার যাদের স্বজনদেরকে হারিয়েছে, প্রিয়জনদের হারিয়েছে, তাদের বিচার প্রাপ্তির যে অধিকার আছে, সেই বিষয়ে এই বিচারটা যাতে ভালোভাবে হয় সেই জন্য জাতিসংঘ এই প্রক্রিয়াকে সমর্থন জানাবে যতটুকু তাদের পক্ষে সম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরুর পর জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় 1.5 শতাধিক অভিযোগ জমা পড়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়ে। অল্প সময়ের মধ্যে 2-1টি অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এই ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি। অগ্রগতি তো অবশ্যই আছে, অগ্রগতি আছে বলেই তো আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে আমরা চার্জশিট দিতে পারবো, বা চার্জশিট বা পুলিশ রিপোর্ট, তদন্ত রিপোর্ট সেটা আসবে, চলমান আছে। আশা করছি আমরা একটা দ্রুততম সময়ের মধ্যে অন্তত 2-1টা মামলার প্রতিবেদন আমরা পেয়ে যাব। শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে দিল্লির জবাবের অপেক্ষায় আছে ট্রাইব্যুনাল। কোনো উত্তর না পেলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেন চিফ প্রসিকিউটর। আমরা তো কয়েক ধাপে আসলে রিপোর্ট দিতে হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সীমান্তে অধিকার রক্ষায় প্রয়োজনে রক্ত ঝরবে, কিন্তু দেশের সীমানা সুরক্ষিত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, আগের মতো ভারতকে ছাড় দিচ্ছে না বাংলাদেশ। পূর্বের সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি, এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই উত্তেজনা, আলোচনা। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিচ্ছে। গুলি, মারামারি ও বোমা ছোড়ার ঘটনাও ঘটেছে। এবং সিনিয়র সচিব রাজধানীর তেজগাঁওয়ে ভূমি অফিসে 137তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ শেষে কর্মকর্তাদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের সীমান্ত আইন লঙ্ঘন করলেও আগের সরকার চুপ থাকতো, এখন সেটা হচ্ছে না। এই সীমান্তর এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। আমাদের যতটুকু অধিকার আমরা ওই অধিকারটা চাচ্ছি। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি। যেমন 150 গজের ওই থেকে তাদের কাটাতারে বেড়া করতে পারে, আমরা ওটুকুই চাচ্ছি। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো 2-1টা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন ওই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে। কিছুদিনের মধ্যেই সীমান্ত পরিস্থিতি নিয়ে ডিজি পর্যায়ের বৈঠক হবে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, সেখানেই চাঁপাইনবাবগঞ্জ ইস্যু সহ নানা বিষয়ের সুরাহা হবে। আগামী ফেব্রুয়ারি মাসে ডিজি লেভেলে একটা কনফারেন্স আছে, আমার মনে হয় এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ছোটখাটো এ সময় ভূমি বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, এ সেক্টরে হয়রানির বহু অভিযোগ, আর দুর্নীতি এখন দেশের প্রধান সমস্যা। আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা হওয়ার পরে আপনারা জানেন যে আমার আত্মীয় স্বজনের সংখ্যা বেড়ে গেছে, আমার বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। তা আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমি আমার ইস্যু বলছি যে
আমাদের পরিচয় দিয়ে যদি কেউ কোনো কিছু অবৈধ সুবিধা নিতে চায় আপনারা কোনো সময় দিবেন না। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে আদেশ দেন। আইএফআইসি ব্যাংকের শেখ টিজনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। একই মামলায় সাকিব ছাড়া আরও 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে। গত 18 ডিসেম্বর সাকিব সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। এই মামলার অন্য আসামিরা হলেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছি, কিন্তু তারা যদি শিক্ষা সহ বিভিন্ন সেক্টরে বৈষম্য তৈরির চেষ্টা করে তাহলে সমর্থন প্রত্যাহার করব বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরাম। আর এর সাথে একাত্মতা জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেছেন, শিক্ষকদের এমপিওভুক্তি ও বদলি দুটোই দাবি যৌক্তিক। আর প্রশ্ন রাখেন, যেখানে শিক্ষকদের বদলির সুযোগ রয়েছে সেখানে কেন বদলি করা হচ্ছে না। এ সময় শিক্ষকরা বলেন, অন্তর্বর্তী সরকার শিক্ষকদের চাওয়াকে গুরুত্ব দিচ্ছে না, বরং বিভাজন বৈষম্য সৃষ্টি করে বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শুধু এনটিআরসির সুপারিশকৃত শিক্ষকদের বদলির প্রজ্ঞাপন প্রকাশ করেছে।